আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 5000 জিকে সিরিজের 26 থেকে 50 এই 25টি প্রশ্ন দেখব, ঠিক আছে। আর এই 25টি প্রশ্নের মধ্যে তোমরা কটে অ্যান্সার করতে পারছো একবার চেক করে নেবে, ঠিক আছে। চলো চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন, দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। এটা 2025 সালের শেষে কাকে ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কি হবে? অনিল চৌহান, ঠিক আছে, জেনারেল অনিল চৌহান। চলো নেক্সট দেখো, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি, ঠিক আছে। তো সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি হবে? এটা অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে, শুক্র। আচ্ছা, তোমাদের মনে হতে পারে এখানে যে সৌরজগতের সূর্যের তো সবচেয়ে কাছাকাছি বুধ রয়েছে, তো এই বুধ সবচেয়ে উত্তপ্ত না হয়ে শুক্র কেন হলো, তাই তো। তো দেখো, বুধে কোনো বায়ুমণ্ডল নেই, ঠিক আছে, কিন্তু শুক্রেতে বায়ুমণ্ডল আছে, যেখানে 95% কার্বন ডাইঅক্সাইড, সরি 96%, 96%ই CO2 বা কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এর জন্য এখানে কি হয়, যখন সূর্যের রশ্মিটা এখানে আসে, তো এখানে রশ্মির যে তাপটা এখানে আটকে যায়, ঠিক আছে। তো এখানেই এই কারণে এখানে গ্রিন হাউস প্রভাব দেখা দেয়, ঠিক আছে, গ্রিন হাউস প্রভাব দেখা দেয়, ঠিক আছে। চলো চলো, আচ্ছা, এখানে আরেকটা কিছু প্রশ্ন আসে এখান থেকে শুক্রের থেকে, সেটা হচ্ছে শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, ঠিক আছে, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে, ঠিক আছে। আর এটি হচ্ছে ভোরে যখন দেখা যায় তখন বলা হয় শুকতারা, ঠিক আছে। আর সন্ধ্যায় যখন দেখা দেখা যায় তখন তাকে বলা হচ্ছে সন্ধ্যা তারা, ঠিক আছে। এই কটা প্রশ্ন এখান থেকে চলে আসার চান্স থাকে। তো এবার দেখো বুধ, বুধ থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে, বুধ হচ্ছে কি সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট গ্রহ, তাই তো, সবচেয়ে ছোট গ্রহ এবং হচ্ছে পাশে নিকটতম, এটা সূর্যের, সূর্যের নিকটতম গ্রহ, এটা মনে রাখবে এখানে। আর সূর্যের সবচেয়ে, সূর্যকে সবচেয়ে দ্রুত প্রদক্ষিণ করে এই বুধ, ঠিক আছে। কত দিনে? 88 দিনে, 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। আর বৃহস্পতি থেকে যে সমস্ত প্রশ্ন আসে দেখো একবার, বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ, ঠিক আছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ। একে বলা হয় কি গ্রহরাজ, গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে, ঠিক আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ, ঠিক আছে, বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্যানিমিড, সব থেকে বড় উপগ্রহ গ্যানিমিড, ঠিক আছে। এখানে গ্রেট রেড স্পট দেখা যায়, গ্রেট রেড স্পট, গ্রেট রেড স্পট কোথায় দেখা যায়? এই বৃহস্পতিতে, ঠিক আছে। আর শনির একটি উপগ্রহ রয়েছে, সেটা হচ্ছে টাইটান, টাইটান, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, আহ, হর্ষবর্ধনের রাজত্বকালে, হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন, ঠিক আছে। তো হর্ষবর্ধনের সমসাময়িক কে ছিলেন? হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন শশাঙ্ক, ঠিক আছে। এই শশাঙ্ককে বলা হয় বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা, ঠিক আছে, প্রথম স্বাধীন সার্বভৌম রাজা, সার্বভৌম রাজা, ঠিক আছে। তো শশাঙ্ককে বলা হয় প্রথম স্বাধীন সার্বভৌম রাজা, ঠিক আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শশাঙ্কের রাজধানী, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ, ঠিক আছে। এই দুটো প্রশ্ন আছে। তো এই শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের একটা সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে এই শশাঙ্ক হর্ষবর্ধনের বড় ভাই যে ছিলেন, তিনি ছিলেন হচ্ছে রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন, ঠিক আছে, রাজ্যবর্ধন হত্যা, ঠিক আছে। রাজ্যবর্ধনকে হত্যা করার পর থেকে শশাঙ্কের সাথে এই হর্ষবর্ধনের একটি শত্রুতা তৈরি হয়, ঠিক আছে। আর এখানে যদি দেখো লক্ষণ সেন, লক্ষণ সেন থেকে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাংলার সেন বংশের শ্রেষ্ঠ রাজা, সেন বংশের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি, ঠিক আছে। আর তার উপাধি কি ছিল লক্ষণ সেনের উপাধি? লক্ষণ সেনের উপাধি ছিল গৌরেশ্বর, ঠিক আছে, গৌরেশ্বর। এখান থেকে এই দুটো প্রশ্ন একবার দেখে নেবে, ঠিক আছে। আর ধর্মপাল যদি বলো, ধর্মপাল হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা, সেকেন্ড রাজা ছিলেন এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন, ঠিক আছে। আর
ত্রিপক্ষের সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছিলেন। ত্রিপক্ষীয় সংগ্রাম। ত্রিপক্ষীয় সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট। ঠিক আছে, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট ত্রিবংশীয় ত্রিপক্ষীয় সংগ্রাম হয়েছিল, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। আর পাল বংশের দ্বিতীয় রাজা ছিলেন, ঠিক আছে, এবং হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। ঠিক আছে। আর এই ভাস্কর বর্মন যে আছে, এই ভাস্কর বর্মন ছিল হর্ষবর্ধনের প্রিয় বন্ধু। ঠিক আছে, হর্ষবর্ধনের ফ্রেন্ড। ঠিক আছে, হর্ষবর্ধনের প্রিয় বন্ধু ছিল কে? এই ভাস্কর বর্মন। ইনি ছিল হচ্ছে কামরূপের রাজা, বা বর্তমানে যেটা আসাম, কামরূপ বা আসামের রাজা ছিলেন তিনি। ঠিক আছে, লেখাটা একটু উল্টোপাল্টা হচ্ছে, একটু বুঝে নেবে। ঠিক আছে, তো চলো নেক্সট দেখি। চলো 29 নম্বর একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি। ঠিক আছে, দেখো 2025 সালের ডিসেম্বরে কাকে ভারতের নতুন নৌবাহিনী প্রধান বা চিফ অফ নেভাল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঠিক আছে, কে দায়িত্ব গ্রহণ করছেন? চিফ অফ নেভাল স্টাফ হিসেবে। ঠিক আছে, তো এটা অ্যান্সার কি হবে? অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। ঠিক আছে, ইনি ভারতের চিফ অফ নেভাল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। চলো নেক্সট দেখো ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ঠিক আছে, তো ভারতের দুটি পশ্চিম বাহিনী নদী কি কি রয়েছে? একটা রয়েছে নর্মদা এবং তাপ্তি। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আসে যে নর্মদার উৎপত্তি কোথায়? নর্মদার উৎপত্তি অমরকণ্টক শৃঙ্গ থেকে। ঠিক আছে, অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদার উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, আর কৃষ্ণা এবং কাবেরী থেকে যেটা প্রশ্ন হয়, সেটা কৃষ্ণা কাবেরী নদীকে বলা হয় কি? কাবেরী। ঠিক আছে, কাবেরী নদীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা। ঠিক আছে, দক্ষিণ ভারতের গঙ্গা। গঙ্গাকে বলে কাবেরী নদীকে। আর নর্মদা উৎপত্তি অমরকণ্টক। ঠিক আছে, আর গোদাবরী এবং মহানদী দেখো। আচ্ছা, গোদাবরীর একটা থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এটা। ঠিক আছে, এই গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম। ঠিক আছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। আর এটিকে আরেকটা বলা হয় বৃদ্ধ গঙ্গা বলা হয় এই গোদাবরী নদীকে। ঠিক আছে, বৃদ্ধ গঙ্গা। ঠিক আছে, বৃদ্ধ গঙ্গা যদি বলে তাহলে গোদাবরী, আর যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গাকে বলে তাহলে কাবেরী। ঠিক আছে, তো চলো নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, দেখো ডিসেম্বরে ফিকির নতুন প্রেসিডেন্ট হিসেবে কে মনোনীত হয়েছে? ফিকির প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছে? তো আমাদের উত্তর কি হবে? হর্ষবর্ধন আগরওয়াল। ঠিক আছে, তো ফিকির প্রেসিডেন্ট হর্ষবর্ধন আগরওয়াল। চলো নেক্সট দেখো 32 নম্বর। চলো নেক্সট দেখো রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে কি বলা হয়? ঠিক আছে, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে কি বলা হয়? তাকে বলা হয় অন্ধ বিন্দু। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এখানে যখন প্রতিবিম্ব গঠন করার জন্য চোখে কি রড এবং কোন কোষের দরকার হয়, তাই তো? এই রড কোষ এবং কোন কোষের একটিও এখানে থাকে না। ঠিক আছে, তার জন্য এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, এবং এটাকে বলা হয় কি? অন্ধ বিন্দু। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন হয়, এই যে রেটিনা এবং অপটিক স্নায়ু হলো, ঠিক আছে, আচ্ছা এই রেটিনা এবং হচ্ছে চোখের লেন্স। ঠিক আছে, এই চোখের লেন্স এবং রেটিনার মধ্যে যে তরল পদার্থ থাকে এই মাঝে, এটাকে কি বলা হয়? ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, ভিট্রিয়াস হিউমার। এটাও একটা চলে আসে ভালো পরীক্ষা, হচ্ছে রেটিনা। ঠিক আছে, এটা হচ্ছে লেন্স, এর মাঝের তরলকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, আর রেটিনা এবং অপটিক স্নায়ু যেটা রয়েছে, অপটিক রেটিনা অপটিক স্নায়ুর মধ্যে রয়েছে এখানে কি? অন্ধবিন্দু। ঠিক আছে, অন্ধবিন্দু। চলো আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এই পিতবিন্দু কোথায় রয়েছে? এই পিতবিন্দু হচ্ছে রেটিনার উপরের এখানে অংশ রয়েছে, একটা অংশ, সেটা হচ্ছে পিতবিন্দু। পিতবিন্দু। ঠিক আছে, পিতবিন্দু রয়েছে, এখানে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। ভালো প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে,
আর এখানে অন্ধবিন্দুতে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। চলো নেক্সট দেখো ভেন্টিফ্যান্ট। ভেন্টিফ্যান্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? ঠিক আছে, তো এটা ভালো করে মনে রাখবে, ভেন্টিফ্যান্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়। ঠিক আছে, তো আমাদের উত্তর কী হবে? বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্টি হয় ভেন্টিফ্যান্ট। ঠিক আছে, আচ্ছা, বায়ুর ক্ষয়কার্যের ফলে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে এই ব্যাঙের ছাতার মতো এরকম তৈরি হয়, নিচে বায়ুর প্রভাবের ফলে এই জায়গাগুলো মসৃণ হয়ে যায়। ঠিক আছে, আর উপরে এই লেয়ারটা এরকম ব্যাঙের ছাতার মতো দেখতে হয়ে যায়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গৌড়। ঠিক আছে, এটাকে বলা হয় গৌড়। এটাও বায়ুর ক্ষয়কার্যের ফলেই সৃষ্টি হয়। ঠিক আছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় আরেকটা কি? গৌড়। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই সমুদ্রের ক্ষয়ের দ্বারা কি সৃষ্টি হয় এবং সমুদ্রের সঞ্চয় দ্বারা কি সৃষ্টি হয়। ঠিক আছে, তো সমুদ্রের ক্ষয়ের দ্বারা সৃষ্টি হয় যেটা, সেটা হচ্ছে সি ক্লিফ। ঠিক আছে, সি ক্লিফ, সি ক্লিফ। এবং সমুদ্রের সঞ্চয় কাজে তৈরি হয় যেটা, সেটা হচ্ছে সৈকত। ঠিক আছে, সমুদ্র সৈকত বা সমুদ্র বীচ। ঠিক আছে, চলো নেক্সট দেখো 34 নম্বর, প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হয় কোন মহাসাগরে? ঠিক আছে, প্রথম জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হয় ভারত মহাসাগরে। চলো নেক্সট দেখো 2025 সালে ডিসেম্বরে কাকে হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI এর চেয়ারম্যান পদে বহাল হলেন? ঠিক আছে, কে NHAI এর চেয়ারম্যান হলেন? ইনি হলেন সন্তোষ কুমার যাদব। ঠিক আছে, অপশন এ, সন্তোষ কুমার যাদব। চলো নেক্সট দেখো চাঁদের ব্যাস কত? ঠিক আছে, চাঁদের ব্যাস হচ্ছে 3475 কিলোমিটার। ঠিক আছে, চাঁদের ব্যাস কত? 3475 কিলোমিটার। চলো নেক্সট দেখো 37 নম্বর দেখো, মালাই চাকির যে হাড় রয়েছে আমাদের পায়ের, ঠিক আছে, এই মালাই চাকির হাড়কে কি বলা হয়? মালাই চাকির হাড়কে বলা হয় হচ্ছে প্যাটেলা। ঠিক আছে, মালাই চাকির হাড়কে কি বলা হয়? প্যাটেলা। আর হাড়ের সাথে হাড়ের সংযোগকে যেটা হয় সেটাকে বলা হয় হাড়ের সাথে হাড়। ঠিক আছে, এর যে সংযোগস্থলকে, একে সংযোগস্থলকে কি বলা হয়? লিগামেন্ট। ঠিক আছে, লিগামেন্ট। হাড়ের সাথে হাড়ের সংযোগস্থলকে কি বলা হয়? লিগামেন্ট। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস মনে রাখবে। আর এটা হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে কি? মানুষের শরীরের দীর্ঘতম এবং শক্তিশালী হাড়। ঠিক আছে, এটা হচ্ছে দীর্ঘতম ও শক্তিশালী, দীর্ঘতম ও শক্তিশালী হাড় কি? ফিমার। ঠিক আছে, আর টিবিয়া যেটা রয়েছে, টিবিয়া থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে টিবিয়া কোথায় রয়েছে? ঠিক আছে, টিবিয়া মানবদের কোন অংশে পাওয়া যায়? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন হয়। এটি হচ্ছে পায়ের নিচের অংশের প্রধান হাড়। ঠিক আছে, পায়ের নিচে যেটা থাকে ওই প্রধান হাড় হচ্ছে টিবিয়া। ঠিক আছে, আরটা হচ্ছে যেটা টার্সাস। ঠিক আছে, এই টার্সাস কি? টার্সাস হচ্ছে গোড়ালির কাছে যেটা রয়েছে। ঠিক আছে, লিখে দিই তোমাদের, গোড়ালির কাছে যেটা রয়েছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টার্সাস। আর পায়ের নিচের অংশে, পায়ের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে টিবিয়া। ঠিক আছে, আর টার্সাস হচ্ছে গোড়ালির হাড়। আর ফিমার দীর্ঘতম এবং শক্তিশালী। এবং প্যাটেলা কি? প্যাটেলা হচ্ছে পায়ের যে মালাই চাকের হাড়, যে আমাদের জয়েন্টটা রয়েছে, তাকে বলা হচ্ছে প্যাটেলা। চলো নেক্সট দেখো কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? ঠিক আছে, কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? তো উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তর রাজসভা। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হতো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি একটা ছিল, সেটা হচ্ছে বিক্রমাদিত্য। ঠিক আছে, তো উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। হ্যাঁ, আর তার আমলে হচ্ছে একজন চীনা পর্যটক এসেছিলেন, তিনি হলেন ফা হিয়েন। ঠিক আছে, ফা হিয়েন। এই দুজন, এখান থেকে দুটো মনে রাখবে, তার উপাধি হচ্ছে বিক্রমাদিত্য এবং তার সময়কালে কে এসেছিলেন চীনা পর্যটক হিসেবে? ফা হিয়েন। ঠিক আছে, আর তার সবাইতে ছিল নবরত্ন। ঠিক আছে, এখানে আচ্ছা, নবরত্ন থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কালিদাস কার সভার কবি হিসেবে, কার নবরত্নের কবি হিসেবে ছিলেন? তো আমাদের উত্তর কি হয়ে যাবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, কালিদাস ছিলেন হচ্ছে কবি,
ঠিক আছে। আরও কদিন এখান থেকে প্রশ্ন আসে, যেটা সেটা হচ্ছে বরাহ মিহির, ঠিক আছে, বরাহ মিহির, ঠিক আছে, ইনি কি বিষয়ে ছিলেন? তিনি ছিলেন জ্যোতির্বিদ, জ্যোতির্বিদ হিসেবে ছিলেন কে? বরাহ মিহির। আরেকটা আছে সেটা হচ্ছে ধন্বন্তরী, ঠিক আছে, ধন্বন্তরী, ঠিক আছে। এই ধন্বন্তরী কোন বিষয় কোন বিষয়ে ছিলেন? তিনি ছিলেন চিকিৎসা, চিকিৎসা বিষয়ে, ঠিক আছে। আর জ্যোতির্বিদ্যা ছিলেন হচ্ছে বরাহমিহির, কবি ছিলেন কালিদাস, ঠিক আছে। এই নবরত্নের মধ্যেই এরা ছিলেন। আচ্ছা, এখান থেকে এবার দেখো অশোক থেকে যে সমস্ত প্রশ্ন আসে সেটা হচ্ছে উম, অশোকের ডাকনাম বা অন্য নাম কি নামে ডাকা হয়? ঠিক আছে, অশোকের অন্য নাম হচ্ছে দেবনাম প্রিয়, ঠিক আছে, দেবনাম প্রিয়, দেবনাম প্রিয়, ঠিক আছে, বা প্রিয়দর্শী, দেবনাম প্রিয়, প্রিয় বা প্রিয়দর্শী, এই নামে তাকে অভিহিত করা হয়। কলিঙ্গ যুদ্ধের সময়, কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক আছে। তো কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ, এটা মনে রাখবে এখানে, কলিঙ্গ যুদ্ধ। আচ্ছা, তো এবার দেখো হর্ষবর্ধন থেকে কি কি হয়? হর্ষবর্ধন থেকে রচিত হয় যেটা হচ্ছে সরি, হর্ষবর্ধন থেকে যে সমস্ত প্রশ্ন আসে, একটা হচ্ছে হর্ষবর্ধনের রাজধানী, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ, ঠিক আছে, একটা ভালো প্রশ্ন হয়। এখান থেকে আরেকটা প্রশ্ন হয় সেটা হচ্ছে উম, তার সভাকবি ছিল কে? বাণভট্ট, তার সভাকবি ছিল বাণভট্ট, ঠিক আছে। আর বাণভট্টের রচিত গ্রন্থ কি? হর্ষচরিত, হর্ষচরিত, ঠিক আছে। এখান থেকে এই কটা প্রশ্ন দেখে নেবে। চলো নেক্সট দেখি। সান্দাকফু আহ, কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? ঠিক আছে, সান্দাকফু কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? তো সান্দাকফু কি? সিঙ্গলীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু, ঠিক আছে। চলো নেক্সট দেখো 40 নম্বর। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? ঠিক আছে, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হচ্ছে পোর্ট ব্লেয়ার, ঠিক আছে। চলো নেক্সট দেখো, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? ঠিক আছে, একটু ভালো করে প্রশ্নটা বোঝাও। কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? আচ্ছা, তিনি ছিলেন কে? মেগাস্থানিস, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের সভাকবি কে ছিলেন? মেগাস্থানিস, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবে, মেগাস্থানিস গ্রিক রাজা সেলুকাস নিকটরে দূত ছিলেন, ঠিক আছে। আর তার বিখ্যাত গ্রন্থ যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিকা, ঠিক আছে, ইন্ডিকা। প্রশ্ন আসতে পারে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? তো মেগাস্থানিস, ঠিক আছে। কার দূত ছিলেন তিনি? কার দূত হিসেবে এসেছিলেন? সেলুকাস নিকেটর, ঠিক আছে, সেলুকাস নিকেটর, এই সেলুকাস নিকেটর দূত হিসেবে তিনি এসেছিলেন। তার রচিত গ্রন্থ কি? ইন্ডিকা, ঠিক আছে। আহ, আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা হয় সেটা হলো তিনি মৌর্য সমাজের রাজধানী পাটলিপুত্রকে একটা নামে অভিহিত করেছিলেন, সেটা হচ্ছে পালিবোথরা, পালিবোথরা নামে অভিহিত করেছিলেন। কাকে? পাটলিপুত্রকে, পাটলিপুত্রকে কি পালিবোথরা নামে অভিহিত করেছিলেন, ঠিক আছে। এখান থেকে আরেকটা যেটা আসে, ফাইহেন থেকে কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে তিনি ছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে ভারতে আসেন, এবং ফো কু আর একটা গ্রন্থ রয়েছে ফো কুও কিং, ফো কুও কিং, ফো কুও কিং গ্রন্থের রচয়িতা ছিলেন ফাইহেন, ঠিক আছে। এখান থেকে আরেকটা সেলুকাস থেকে যেটা আসে, সেলুকাস কে ছিলেন? তিনি ছিলেন আলেকজান্ডারের সেনাপতি, ঠিক আছে। আলেকজান্ডার, আলেকজান্ডারের সেনাপতি ছিলেন, আলেকজান্ডারের সেনাপতি ছিলেন কে? এই সেলুকাস, ঠিক আছে। আর মিনান্দা যে রয়েছে, মিনান্দা হচ্ছে মিলিন্দ পঞ্চহ যে গ্রন্থ ছিল একটা, তিনি একজন ইন্দো গ্রিক রাজা ছিলেন, ঠিক আছে। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এবং মিলিন্দ পঞ্চহ যে গ্রন্থটি তার সঙ্গে যুক্ত, ঠিক আছে, মিলিন্দ পঞ্চহ,
মিলিন্দ পঞ্চ মিলিন্দ পঞ্চ যে গ্রন্থ, তার সঙ্গে তিনি জড়িত ছিলেন এই মিনান্দার। ঠিক আছে, চলো নেক্সট দেখো 42 নম্বর দেখো, বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? মাখন ও ঘি উৎপাদনে প্রথম কে? মাখন ও ঘি উৎপাদনে প্রথম ভারত। ঠিক আছে, চলো নেক্সট দেখো আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স। রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি? ঠিক আছে, বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো আমাদের ভারত। চলো নেক্সট দেখো 44 নম্বর দেখো, সোলার সিস্টেমের আবিষ্কারক কে? সোলার সিস্টেমের আবিষ্কারক কে? ঠিক আছে, তো সোলার সিস্টেমের আবিষ্কারক কে ছিলেন? সোলার সিস্টেমের আবিষ্কারক ছিলেন কে? কোপারনিকাস। ঠিক আছে, তার একটি মতবাদ যা প্রদান করেছিলেন, সেটা সেই মতবাদে তিনি বলেছিলেন যে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে। ঠিক আছে, আচ্ছা এখানে যে মতবাদটা দিয়েছেন তাকে বলা হয় সূর্য কেন্দ্রিক মতবাদ। সূর্য কেন্দ্রিক মতবাদ দিয়েছিলেন। ঠিক আছে, কত সালে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন 1543 সালে। ঠিক আছে, সূর্যকেন্দ্রিক মতবাদ বা হেলিওসেন্ট্রিক মডেল যেটাকে বলা হয়। ঠিক আছে, দিয়েছিলেন। আচ্ছা, এখান থেকে এটাই আসলো। আচ্ছা, গ্যালিলিও থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রথম দূরবীক্ষণ যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, গ্যালিলিও প্রথম দূরবীক্ষণ যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আর্কিমিডিস থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে প্লবতা নীতি। কে আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, তিনি হচ্ছে আর্কিমিডিস। আরেকটা হচ্ছে প্লবতা নীতি, আর হচ্ছে লিভার নীতি তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এখান থেকে এই কটা জিনিস তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো চলো নেক্সট দেখো, দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? ঠিক আছে, দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? সাইন্যাপস। ঠিক আছে, দুটি নিউরনের মিলনস্থলকে বলা হয় কি? সাইন্যাপস। ঠিক আছে, এই সাইন্যাপসে একটি রাসায়নিক পদার্থ থাকে। ঠিক আছে, এই সাইন্যাপসে একটি রাসায়নিক পদার্থ থাকে, বলা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, রাসায়নিক পদার্থকে বলা হয় কি? নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, একে বলা হয় রাসায়নিক পদার্থ যেটা থাকে তাকে বলা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। আচ্ছা, এবার অ্যাকশন কি? নিউরন যেটা আমাদের রয়েছে, ঠিক আছে, কোষ, এই নিউরনের যে দীর্ঘতম প্রবর্ধক যেটা রয়েছে তাকে বলা হয় কি? অ্যাকশন। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাকশন। তো দীর্ঘতম প্রবর্ধককে বলা হয় কি? অ্যাকশন। ঠিক আছে, আর নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া হচ্ছে দুটি আচ্ছা, নিউরোগ্লিয়া হচ্ছে নিউরনকে পুষ্টি এবং সুরক্ষা প্রদান করে। ঠিক আছে, নিউরনকে পুষ্টি প্রদান করে কে? পুষ্টি ও সুরক্ষা প্রদান। ঠিক আছে, নিউরনকে পুষ্টি ও সুরক্ষা প্রদান করে এই নিউরোগ্লিয়া। ঠিক আছে, চলো নেক্সট দেখো আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর নতুন ডিরেক্টর হিসেবে ভারতের কাকে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, তো উত্তর কী হবে? মিও ওকা। ঠিক আছে, এডিবির নতুন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে? মিও ওকাকে। চলো নেক্সট দেখো 47 নম্বর, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? ঠিক আছে, আমাদের যে ভারতবর্ষ, এই সাউথ যে পার্টটা রয়েছে, এই যে পূর্বের দিকে যে পার্টটা রয়েছে, এই পার্টের অপর নাম কি? এই পার্টের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। ঠিক আছে, আর পশ্চিম পার্টের যে অপর নাম কি? পশ্চিম পার্টের অপর নাম হচ্ছে সাহাদ্রি। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব দিকে হচ্ছে মলয়াদ্রি, আর পশ্চিম দিকে সাহাদ্রি। ঠিক আছে, পশ্চিম দিকে সাহাদ্রি, পূর্ব দিকে মলয়াদ্রি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে প্রশ্ন আসে, এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা, সেটাকে বলা হয় কি? জিন্দা গাদা। ঠিক আছে, জিন্দা গাদা।
ঠিক আছে, চলো। আর সাহাদ্রি কোথায় হচ্ছে? সাহাদ্রি হচ্ছে এখানে যেমন মহারাষ্ট্র এবং কর্ণাটকের এই মাঝামাঝি এলাকার যে পশ্চিমঘাট পর্বত রয়েছে, তার অপর নাম ছিল কি? সাহাদ্রি। চলো নেক্সট দেখো, আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানে দেখো। 2025 সালে সেবির নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সেবির নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কমলেশ চন্দ্র বড়শ্রেয়। ঠিক আছে, কমলেশ চন্দ্র বড়শ্রেয়কে 2025 সালে সেবির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। চলো নেক্সট দেখো, 49 নম্বর, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া যায়? ঠিক আছে, আখ্যা দেওয়া হয়, সরি, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? তো আমার উত্তর কি হবে? সমুদ্রগুপ্ত। ঠিক আছে, সমুদ্রগুপ্তকে কবিরাজ আখ্যা দেওয়া হয়। ঠিক আছে, সমুদ্রগুপ্ত থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে তাকে বলা হতো কি, আচ্ছা, মুদ্রাতে বিনা বাদনরত অবস্থা তাকে ছবিটা হচ্ছে, ঠিক আছে, বিনা বাদনরত ছবি, মুদ্রাতে বিনা বাদনরত ছবি রয়েছে কার? সমুদ্রগুপ্তের। ঠিক আছে, আর এখান থেকে যেটা আসে, প্রথম চন্দ্রগুপ্ত থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রথম শক্তিশালী রাজা। ঠিক আছে, একটা হচ্ছে মহারাজাধিরাজ, এখানে মনে রাখবে, মহারাজাধি, 1 মিনিট, প্রথম কি বলে? মহারাজাধিরাজ, মহারাজাধিরাজ উপাধি। ঠিক আছে, তার উপাধি কি ছিল? মহারাজাধিরাজ। ঠিক আছে, আর আর গুপ্ত বংশ প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে হচ্ছে শ্রীগুপ্ত। ঠিক আছে, প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। ঠিক আছে, তো প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। চলো নেক্সট দেখো, চলো নেক্সট দেখো, কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? ঠিক আছে, তো আমাদের উত্তর কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম ছিল কি? কৌটিল্য। ঠিক আছে, কৌটিল্য বা চাণক্য, কৌটিল্য বা চাণক্য। আচ্ছা, কৌটিল্য বা চাণক্যের একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। ঠিক আছে, অর্থশাস্ত্র। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা প্রশ্ন হয় যে অর্থশাস্ত্র বিষয় কি ছিল? তো বিষয় ছিল কি? শাসন ব্যবস্থা ও কূটনীতি। ঠিক আছে, শাসন ব্যবস্থা ও কূটনীতি, শাসন ব্যবস্থা ও কূটনীতি, এটা বিষয় ছিল অর্থশাস্ত্রের। ঠিক আছে, আর চন্দ্রগুপ্ত মৌর্যের পর যখন আম, বিন্দুসার আসে, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার সিংহাসনে আসে বিন্দুসার। এই বিন্দুসারের সময়ও সে কৌটিল্য কি প্রধান উপদেষ্টা ছিলেন। ঠিক আছে, আর বিন্দুসারের পরে তারপরে কি আসে? অশোক। ঠিক আছে, এই যে অশোক, তারপরে আসে অশোক, অশোকের কলিঙ্গ যুদ্ধ, অশোককে মনে রাখবো আমরা কলিঙ্গ যুদ্ধের মাধ্যমে, কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধের পর তিনি কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত ছিলেন তিনি। আর এখানে যেটা আছে হর্ষবর্ধন। ঠিক আছে, হর্ষবর্ধন এর হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে? বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, এবং বাণভট্টের রচিত গ্রন্থ কি ছিল? হর্ষচরিত। এভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, তো চলো, এখানে আমরা 50টা প্রশ্ন শেষ করলাম। তোমরা জানাবে তোমরা এই 50-এ কত স্কোর করলে, সেটা আমাকে জানাবে। ঠিক আছে, আর চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।